কেন জলটা নিয়ে তো The person you have called is speaking to someone else. তো কি বললো যে এই হয়েছে? ওয়াজ লাইভ বলছে নাকি? আমার তো ইজ লাইন নাও দেখাচ্ছে, তুমি এই ইয়েকে ফোন করো। বুঝছি। এখানে লাইভ দেখাচ্ছে তুমি এই ইয়েকে ফোন করো। ও রেডি হয়ে গেছে না, বলো। তাহলে এটার এখন লিঙ্ক পাঠাতে পারবে? হ্যাঁ, লিঙ্ক যাবে? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। কই দেখি, বার করো তো। আগে বিরুদাকে পাঠাও। এটা যাবে? শেয়ার, হ্যাঁ শেয়ার, হোয়াটসঅ্যাপ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যা আবার অনেকের কাছে রাত্রি। যাই হোক, এ এক ভিন্ন স্বাদের। আজ কথা এবং গানের মাধ্যমে আমরা এমন একজনকে স্মরণ করব যিনি শ্রদ্ধার, যাকে সঙ্গীতের রাজপুত্র বলা হয়। শুরু হয়ে গেছে। যেমন ছিলেন সৌম্য দর্শন, গলায় ছিল তেমনই মাধুর্য। মানুষের ভালোবাসায় তিনি স্নাত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুরের সমুদ্রে অবগাহন করেছিলেন। আজ তিনি আর আমাদের মধ্যে নেই। তার বহু স্মৃতি রয়ে গেছে আমাদের মধ্যে। তার চলে যাওয়া এক বিরাট শূন্যতা। আজকের সেই শূন্যস্থান পূরণ করার জন্য, অন্তত সাময়িক ক্ষণের জন্য সেই শূন্যস্থান পূরণ করার জন্য গায়কী পেজের তরফ থেকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি তারই কথা গানের মাধ্যমে। আমাদের সাথে উপস্থিত আছেন তারই সুযোগ্য শিষ্য শ্রী পার্থ চক্রবর্তী। আমি আছি সুকৃতিশ নন্দী। আর যাকে শ্রদ্ধায় স্মরণ করব তিনি আমাদের, ওই যে রাজপুত্রর কথা বললাম, তিনি আমাদের অত্যন্ত কাছের চিন্ময় চট্টোপাধ্যায়। আজ থেকে ৩৭ বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা আজকের সন্ধ্যেটা তাকে নিয়েই স্মরণ করব। প্রথমে আমরা একটা গানের মধ্যে যাই। বেশ, গানে যাওয়ার আগে আমি ছোট্ট একটু কথা বলি। আজকে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটা তো ফটোগ্রাফি। এই ছবিটা বাঁধিয়ে আমাকে দিয়েছে আমার খুব আদরের শুভজিৎ সরকার, পম। ওকে ডাকনামেই আমরা ডাকি পম। পম আরও একটা জিনিস আমাকে দিয়েছে, যেটা মানে জানাই ছিল না। সেটা হচ্ছে চিন্ময় চট্টোপাধ্যায়ের লেখা বাংলা গানের গতিপথ। এই বইটি আউট অফ প্রিন্ট হয়ে গেছিল, ও জোগাড় করেছে, সেজন্যে অনেক ধন্যবাদ। আর আরও একটা যে প্রতিকৃতি আছে সেটা একেবারেই শিল্পকর্ম। নবদ্বীপের বিশিষ্ট শিল্পী এবং শিক্ষক গৌতম মণ্ডলের জাস্ট সুপুরির খোসা দিয়ে তৈরি এই ছবিটা উনি আমাকে উপহার দিয়েছেন। সেটা অবশ্য লিলির জন্যে। লিলি ভাই বলেই ওকে মানে, ওর কথাই আমাকে দিয়েছে। আজকে
অনুষ্ঠান শুরু করার আগে এই যে একটা স্মরণযোগ্য, সেই যজ্ঞ শুরু করার আগে আমরা প্রথমে আহ্বান করে নিই আমাদের অত্যন্ত প্রিয় প্রাণের মানুষ, প্রাণের শিল্পী, আমার অন্তত যার কাছে অকুণ্ঠ ঋণ, আমার সঙ্গীত জীবন শুধুমাত্র যাকে ঘিরেই, সেই চিন্ময় চট্টোপাধ্যায়কে। দাঁড়াও আমার আখের আগে, দাঁড়াও আমার আখের আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখের আগে, দাঁড়াও আমার আখের আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখের আগে, দাঁড়াও আমার আখের আগে। সমুখ আকাশে ছড়াছড় লোকে, এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে ছড়াছড় লোকে, এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমারও পরানো, পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আখের আগে, দাঁড়াও আমার আখের আগে, দাঁড়াও আমার আখের আগে। আমাদের আজকের সন্ধেটার রাবীন্দ্রিক সন্ধে ঠিক না, আমরা সব রকম গানের মধ্যেই থাকব। চিন্ময় চট্টোপাধ্যায় শুধু রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই ছিলেন না, আমরা পাঠ্যদার মাধ্যমে আমরা জানব, আমরা কিছু শুনব। সঙ্গীতে আসক্তি শৈশব থেকেই। বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা, শাস্ত্রীয় সঙ্গীত 12 বছর শিখেছিলেন। 12 বছর। চিন্ময় চট্টোপাধ্যায়ের গানের স্টাইল ছিল নজর কাড়া। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে রাবীন্দ্রিক ভাব, গায়কী, স্পষ্ট উচ্চারণ এবং স্বরলিপির নিখুঁত ব্যবহার, তার জন্যই তিনি অনন্য হয়ে আছেন। এবং তার একটা বিশেষ গুণ, তিনি কখনো গানের লিরিক্স দেখে গান করতেন না, যেটা আমরা পাঠ্যদার মধ্যেও পাই। খাতা দেখে গাইতেন। হ্যাঁ, এবং গানের মাধুর্য, দরদ সত্যিই অভাবনীয়। তার গান শ্রোতাকে ভাসিয়ে নিয়ে যেত। কণ্ঠের সুর যেন ভোরের শিশির বিন্দু, যেন সরস্বতীর বরপুত্র। এত রোমান্টিক গলা খুব কমজনের কাছ থেকেই পাওয়া যায়। বারবার শুনেই মনে হয় আরও শুনি, এই খেদ মেটে না, আশ মেটে না। আমরা আবার গানে ফিরি, পাঠ্যদার সাথে কথাতেও আসবো। অনেক ইতিহাস, অনেক অভিজ্ঞতা, অনেক গল্প আছে পাঠ্যদার, আমরা অবশ্যই সেগুলোতেও যাব। আজি বরিশান মুখরিত
আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাথি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাথি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি মনে হয় বুঝি হাসিছে সে মোর দুঃখ রজনীর সাথী আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাথি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে আসিছে সে ধারা জলে সুর লাগায় নিপবনে পুলক জাগায় যদিও বানাহি আসে তবু বৃথায় আশাসে ধুলি পরে রাখিব রে মিলন আসন খানি পাতি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাথি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাথি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে। কৈশোরে চিন্ময় চট্টোপাধ্যায়ের প্রধান আকর্ষণ ছিলেন কে.এল. সাইগাল। সাইগালের কণ্ঠস্বর অনুকরণ করে বিভিন্ন ঘরোয়া আড্ডায় গাইতেন সাইগালের গাওয়া গান যখন রব না আমি দিন হলে অবসান। পরবর্তীকালে তিনি মেহেদী হাসানের গানের প্রতিও আকৃষ্ট হয়েছিলেন। আগেই বলেছি যে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা। পার্থদার কাছে আসব। আসানসোলে কর্মরত ছিলেন আপনি, আর চিন্ময় চট্টোপাধ্যায় কলকাতায়। হঠাৎ আপনি কি প্রথম থেকেই অনুরাগী ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়ের প্রতি, গানের প্রতি, যে হঠাৎ করে আপনি এখান থেকে গেলেন ওনার কাছে শিখতে? না, তা নয়, এটা আগেও আমি বলেছি। আসলে আমার মাসি
তোমার রানীগঞ্জ গার্লস কলেজের প্রফেসর ছিলেন ফিলসফির, মুক্তিবাগ। ও চিন্ময় চ্যাটার্জির খুব ভক্ত ছিল। আসলে এই চিন্ময় চ্যাটার্জি তো আমরা বলতাম না, মানে আমি অন্তত যেমন টিচারকে লোকে স্যার বলে বা অনেকে চিন্ময়দা বলে, তো এর জন্যে যেটা আমি বলতাম ছোটদা বলতাম। কেন ওটা একটু বলে নি, তাহলে আমার হয়তো ছোটদা এসে যাবে, তখন বোঝা যাবে না। দুই ভাই, বীরেন চট্টোপাধ্যায় আর ধীরেন চট্টোপাধ্যায়, মানে ওনাকে আমার খুব ভাগ্যবান বলেই মনে হয় যে এইরকম দুই ভাই। এখন বীরেন চট্টোপাধ্যায় অত্যন্ত ভালো শিক্ষক সঙ্গীতের এবং অত্যন্ত ভালো শিল্পী। সেই সময় তার রেকর্ডও আছে, অনেক অনুষ্ঠান করেছেন। এবং চিন্ময় চট্টোপাধ্যায় চলে যাওয়ার পরে তার যে স্মৃতি সংস্থা বা তার স্মৃতিকে দীর্ঘদিন ধরে রাখা, তখন রবীন্দ্র সদনে উনি অনুষ্ঠান করাতেন। এই কাজগুলো কিন্তু বীরেন চট্টোপাধ্যায় করেছেন। তো আমি বিরুদা বলি এবার, মানে বারবার বীরেন চট্টোপাধ্যায় আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রণম্য মানুষ। তো দুই ভাই, বড় দাদা হচ্ছেন জ্যোতির্ময় চট্টোপাধ্যায় আর চিন্ময় চট্টোপাধ্যায় ছোট। তো বীরেন্দা আর ধীরেন্দা ছোটদা খুব মিষ্টি মানে শোনায় এখনও। তো সেখান থেকে মানে ছোটদার আর কি ছায়াসঙ্গী রাজাদা তবলা বাজাতো আর কমলদা গিটার অ্যাকম্পানি করতো। কমলদা অবশ্য অনেক রকম যন্ত্র বাজাতে পারতো, কি বাজাতে পারতো না সেটা বলা বোধহয় সহজ হবে, মানে সবই পারত। এবং মানে উনি একেবারেই একান্তভাবে এই অনুষ্ঠান বা বাইরে যাওয়া এনাদের উপরে পুরো নির্ভর, রাজাদা কমলদা। তো ওরাও ছোটদা খুব মিষ্টি শোনায়। তো আমি পরে যখন একটু ইন্ডালজেন্স পেলাম ওনার থেকে, ভালোবাসা পেলাম, একটু অতিরিক্ত স্নেহ পেয়ে গেলাম, পেয়েছি তো শেষটাতেই, তখন আমি ওই ছোটদা বলতাম, মানে সেই থেকে ওই ছোটদাই বলি, খুব কম লোকই বলে, সেই অভ্যেস হয়ে গেছে। এখন আমি ছোটদা বলবো তাহলে বোঝা যাবে না তো, আর বিরুদাকে আর ধীরুদাকে ধীরুদাই বলি, বীরেন চট্টোপাধ্যায় ধীরেন চট্টোপাধ্যায় তো আমার আসবে না। তো যে জন্যে বলছিলাম ভাগ্যবান, যে আজও আজকে এই অনুষ্ঠান উনি দেখছেন, আমার মনে হয় চোখে জল ভরে আসে। আমি দেখেছি যখনই ছোটদার স্মরণে কোনো অনুষ্ঠানে মানে উনি গান করেন, যেন ভিজুয়ালাইজ করেন, দেখতে পান, এবং দু চোখ ভরে জল চলে আসে। ছিল যে পরাণের অন্ধকারে বেশ কবার গিয়েছেন, একবারে চোখ ভর্তি জল বিরুদার, যেটা মানে খুব গভীর অনুভূতি না থাকলে হয় না। তো সেই জন্যে বলি যে একদিকে যেমন বিরুদা আর ধীরুদা না হলে হয়তো এরকম এক চিন্ময় চট্টোপাধ্যায় হতো না, তেমনি রাজা কমলেরও একটা বিরাট অবদান আছে। ওদেরও মানে ওরাও ছোটদা বলতে অজ্ঞান ছিল। তো সেই হিসাবে ওনার মতো ভাগ্যবান আর কজন শিল্পী ছিলেন আমি জানি না। এবার যে ঘটনাটা বলছিলেন, তো আমার মাসি খুব ভক্ত ছিলেন ছোটদার, অতটা আমি ছিলাম না, ওই গান শুনতাম এই অবধি। তো মাসির এক ছাত্রী, তাদের গার্জেনরা মিলে একটা অনুষ্ঠান করাচ্ছেন। তো সেই সময় চিন্ময় চট্টোপাধ্যায়, হ্যাঁ, তো এবারে মাসি তো ধরো সেই সময় তো বিয়ে হয়নি, একা যাওয়ার মানে সম্ভব ছিল না সেই যুগে। এবারে ক্র্যাচ আমাকে নিতেই হলো।
তো মাঝি মাইনে পেলেই ধরো রেকর্ড এটা ওটা সেটা আমার জন্য ইয়ে করতো, দিত আর কি। তাহলে ঠিক আছে চলো, অনেক শর্ত করলো, দেখ মাঝপথে যাবো বলবি না, আমি কিন্তু শেষ হবে উনি যাবেন তারপরে আমি যাব। বেশ গেলাম। তো রবীন্দ্র নজরুল প্রথম অনুষ্ঠান করছেন পূরবী দত্ত, অসাধারণ গাইছেন, অসাধারণ, মানে তুমি ভাবতে পারবে না এত ভালো নজরুল গীতি গাইছেন। তো আমি মাসিকে বললাম যে এরপরে কি আর রবীন্দ্রসঙ্গীত হবে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত এরপরে আর বোধহয় হবে না। তো আমাকে বললো, একটু দম কাটলো, বললো তোকে আগেই বলেছি না যে সব আমি শুনে শেষ করে যাব। তো যাই হোক, এবারে কি হলো, এই যে পূরবী দত্তর গান, তার একটা রেস, তারপরে উনি উঠলেন, এই তখন ওই হেমন্ত মুখার্জি যেমন কুর্তা পরতেন না, ওরকম আর ধুতি, একেবারে সে দেবদুর্লভ চেহারা, মানে একদম মনে হলো যেন স্বর্গ থেকে দেবতা নেমে এসছে এরকম। সব যত ওখানে মানে লোক ছিল, গান শুনবে কি পূরবী দত্ত, সব ঘুরে গেল মুখ, মানে চিন্ময় চ্যাটার্জি ঢুকছে। তো প্রথম গান যে শুরু করলেন, কি বেদনা মোর, বিরুদা আমাকে গাইতে বলেছে, ওটা গাইব। তুমি ভাবতে পারবে না, ওপেন প্রোগ্রাম, পিন পড়ার শব্দ নেই, 1 ঘন্টা 10 মিনিট গেয়েছিলেন, একেবারে কোনো কথা নেই, বার্তা নেই, পর গিয়ে গেলেন। গাওয়ার পরে উঠে গেলে আর বসানো যেত না। বর্ষাকাল ছিল, বর্ষার গান গেয়েছিলেন অনেক, সিজন মেনটেন করতেন খুব, মানে বর্ষাকালে বসন্তর গান বা বসন্তে বর্ষার গান এসব গাইতেন না। উঠে গেলেন, তো সব একবারে ঘিরে ধরলো, না আরও, তো বসানো গেল না। তো ধরো সেই সময় আমার তো ছোটো মনে ওটা খুব একটা মানে ইম্প্যাক্ট হয়েছিল যে বাহ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এত মেজাজ, এত পার্সোনালিটি। তো সেই ধরো মানে সেই যে ধরো নিজের একটা গুরুর আসন বা একটাই তো আসন থাকে, সেটা ফিল আপ হয়ে গেল চিন্ময় চট্টোপাধ্যায়। তখন তো শিক্ষাটা শুরু হয়নি, না তখন শিক্ষা শুরু হয়নি, কিন্তু হ্যাঁ তখন আমার মনে মনে গুরুকরণটা হয়ে গেল। মানে আমার খুব আইডিয়াল, মানে যেটা রেকর্ড শুনে আমি বুঝিনি, সেটা বিরুদাও আমার সঙ্গে একমত হন, বা ওনাকেও বলেছি, যারা ওনার অনুষ্ঠান না শুনেছে তারা বুঝতে পারবে না যে চিন্ময় চট্টোপাধ্যায় কী জিনিস। আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে বীরেন্দা, ধীরেন্দা বা ছোটদা যেটাই বলছেন, তো প্রথম দিনের অভিজ্ঞতা কি করে পৌঁছালেন, বা প্রথম দিনের না, প্রথম দিন তো বাড়িতে মানে গেছিলাম, ইয়ে করলাম, তো বললেন যে রবিবারে 5টা থেকে ক্লাস হয়, তো সেই ক্লাসে যেতাম, সেই আর কি। অত সময় ওনার কাছে কোথায় ছিল, মাসে ধরো 20টা 22টা করে প্রোগ্রাম, এখনও সেই পকেট ডায়েরিগুলো আছে। আগেকার শিল্পীদের কাছে যেমন গান শিখতে গেলে বা শিক্ষা নিতে গেলে একটা পরীক্ষা বা না এনার মতো উদার মানুষ তুমি পাবেই না। না কোনো খাতাপত্র ছিল, কে শিখছে কে ওসব তাকাতেন না। বাইরে দাঁড়াতেন গান শেখানোর পরে, তো ওই পকেটওয়ালা পায়জামা পরতেন আর গেঞ্জি, তো যে যা আবার খাম দিয়ে যেত, ও দিল, পকেটে ঢুকিয়ে নিল, এই তোমার কবে মাস পূরণ হয়েছে, ওই মাসের মাইনে দাওনি, খাতায় লেখা আছে। না চিন্ময় চট্টোপাধ্যায় আদ্যপান্ত রাজসিক, হ্যাঁ, মানে একেবারে রাজা। স্টেজে চলন বলন হাব ভাব পুরোটাই রাজসিক। ধরো সামনে কে গান গাইলো ব্যাপার না, সেটা দেবব্রত বিশ্বাস হতে পারে, হেমন্ত মুখার্জি হতে পারে, বা আরও কোনো রথী মহারথী হতে পারে, তাতে ওনার কোনো হেলদোল ছিল না, উনি ওনার মতোই রাজা, মানে সেটা একটা অদ্ভুত ব্যাপার। তা কাজ করি, বিরুদার ওই গানটা আমি একটু গেয়ে দিই, এই গানটা দিয়েই আমার প্রথম আর কি না, মানে প্রথম আকৃষ্ট হয়েছে। ধরো পূরবী মুখার্জির অত যে ধরো 1 ঘন্টা গানের রেস, একটা গান উনি যে শুরু করলেন কি বেদনা মোর, একদম ওতেই সব রেস শেষ হয়ে গেল, একদম পুরো।
আর ওপেন ফাংশন, বুঝতে পারছো, আসানসোলের মতো জায়গা, একেবারে পিন ড্রপ সাইলেন্স, খালি আওয়াজ কি হচ্ছে না, ওনার কাছে রিকোয়েস্ট যাচ্ছে প্রচুর। ওই এই ওনার মানে আমরা দেখেছি আর কি, ক্যারিশমা বোঝো তো, বিভিন্ন অনুষ্ঠানে এরকম উনি যখন গাইতেন। এবং আমার জীবনের শেষ দিন অবধি দেখেছি, সেই উঠতে দেব না, সেই কাগজের ইয়ে, যাক অনেক কথা বললাম, এবারে ওই গানটা গাই। কি বেদনা কি বেদনা মোর জানো, সে কি তুমি জানো, ওগো মিতা, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, ওগো মিতা। আজি নিবিল তিমির জামিনী, আজি নিবিল তিমির জামিনী, বিদ্যুৎ সচকিতা, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, ওগো মিতা। কি বেদনা মোর জানো, সে কি তুমি জানো, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, ওগো মিতা। বাদল বাতাস বেপে হৃদয় উঠেছে কেঁপে, বাদল বাতাস বেপে হৃদয় উঠেছে কেঁপে, ওগো সে কি তুমি জানো, উৎসুক এই দুঃখ জাগরণ, এ কি হবে হায় বৃথা, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, ওগো মিতা। কি বেদনা মোর জানো, সে কি তুমি জানো, ওগো মিতা, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, ওগো মিতা। ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা। আমার ভবন দ্বারে রোপণ করিলে যারে, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা। আমার ভবন দ্বারে রোপণ করিলে যারে, সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা, ওগো সে কি তুমি জানো, তুমি যার সুর দিয়েছিলে বাঁধি, মোর কোলে আজ উঠেছে সে কাঁদি, তুমি যার সুর দিয়েছিলে বাঁধি, মোর কোলে আজ উঠেছে সে কাঁদি, ওগো সে কি জানো, সেই যে তোমার বিনাশে কি বিস্মৃতা, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, ওগো মিতা। কি বেদনা মোর জানো, সে কি তুমি জানো, ওগো মিতা, ওগো মিতা, ওগো মিতা।
মোর অনেক দূরের মিতা, ও গো মিতা। শুনেছি উনি নাকি খুব মুডি ছিলেন, আপনি আরো ভালো বলতে পারবেন। ভীষণ আপনার, ভীষণ মুডি ছিলেন। বিভিন্ন মঞ্চ শেয়ার করা আপনার সাথে, ওনার সাথে এরকম জানি আপনার কাছ থেকে যতটা জানতে পেরেছি আর কি। তো এবার মানে অন্যভাবে নেবেন না, কখনো কি এটা মনে হয় যে ওনাকে ছাপিয়ে যাওয়ার একটা গুরুশস্যে অনেক সময় হয়, ছাপিয়ে যাওয়ার প্রবণতা বা এরকম মনে কোনো সময় স্থান পেয়েছে? না না, তাই হয়নি। যেমন মানে অনেক সময় কি হয়, সচিন তেন্ডুলকার আজরেকারকে ছাপিয়ে না না না, সেই সব প্রশ্নই নেই। ও অনেক মানে ও তার ধারে কাছে যাওয়াই গোড়ালি অবধি যদি যেতে পারে অনেক। হ্যাঁ, তাই হয়। চিন্ময় চট্টোপাধ্যায় একটা ওরকম অত সুরেলা জিনিস তুমি ভাবতেই পারবে না যে আমরা দেখেছি তো বিভিন্ন লেখা বা ইয়ে পেয়েছি আর কি, যা যতটা জেনেছি। না আসলে মানে যেটা বলতে চাইছো আমি বলি, বাইরে একটা হয়তো আপাত দাম্ভিকতা মনে হতো, কিন্তু যারা খুব কাছে এসছেন, মানে কাছের, ধরো আমিও পেয়েছি শেষ বেলায়, তারা জানেন যে তার মধ্যে একটা শিশু ছিল, তার মধ্যে কান্না ছিল, ব্যথা ছিল, প্রচণ্ড ভালোবাসা ছিল। যে ভালোবাসার আকর্ষণে ধরো সেখান থেকে আর কেউ বেরোতে পারেনি। আজও যে বিরুদ্ধা কাঁদছে, তো সেই ভালোবাসা। মানে ধরো রাজাদাকে দেখেছি কেমন, ধরো আত্মপর্ত ছিল না। ভাইপোর বিয়ের ঠিক হয়েছে, ফাইনাল পাকা কথাবার্তা হবে। রাজাদা আমাকে গল্প করেছে এটা। তো মেয়ের পক্ষের লোকজন এসছে, কথা তো উনিই বলবেন, সঙ্গে রাজাদা আছে, তো এরা ছায়াসঙ্গী ছিল। তো এবার ওরা কথাটা শুরু করতে পারছে না, অস্বস্তি হচ্ছে যে মানে আউটসাইডার আছে, তার সামনে এসব কথা কি বলবো। তো ছোটদা খুব ইটি ছিলেন, মানে সে গল্প দু একটা বলবো, বুঝতে পেরেছে, বলো ও আমার ঘরের লোক, ও আমার ভাই, ও যা বলার ওর সামনেই বলতে হবে। মানে আমাকে এইটা বলতে বলতে না রাজাদা মানে অযোধ্যারে কেঁদে ফেললো। তো এই ভালোবাসা কোথায় পাবে? এটা ওরকমভাবে না। তার যত আবদারও ছিল, সেই আবদার ধরো ততটা তার বেশি ভালোবাসা ছিল। আমার এই ধরো শেষ জীবনে আমি পেয়েছি, অত গল্প করা যাবে না, আত্মপ্রচার হয়, কিন্তু সেটা রাখার জায়গা তো নেই, এত ভালোবাসা। ধরো পরবর্তীকালে অনেকেই আছেন, কারোর কাছে তো আর মানে যাওয়ার কখনো মনের স্বপ্নেও আসেনি যে ওই একটাই গুরু। এবারে হ্যাঁ, আমার যদি কোনো সমস্যা হয় মানে গানের ইয়েতে বা দেখিয়ে নেওয়ার ব্যাপার থাকে, সেটা আমি বিরুদাকে ইয়ে করি। বিরুদা আমাকে খুব যত্ন নিয়ে দেখিয়ে দেন, বলে দেন এখানটাই এই করো, ঠিক করো। তো সেটা মানে আমাকে অত ইন্টেলিজেন্স বিরুদা না দিলে হয়তো ধরো এত ইয়ে হতো না। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটা বলি, আমরা এই যে কথা গান অনেক কথা বলছি, মানুষ বোর হচ্ছে না তো। চিন্ময় চট্টোপাধ্যায়কে নিয়ে বলছি, ইতিমধ্যে আপনাদের মানে একটা বিরাট মানে কি বলবো লেজ এর জমে গেছে আর কি, মানে দর্শকদের নানা রকম কথা, নানা রকম অভিজ্ঞতা বা তারা আপনারাও শেয়ার করেছেন। তো এখন সেইগুলো পড়তে গেলে আমরা চিন্ময় চট্টোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু ব্যাপার জানতে পারবো না। ওই স্প্যানটা, আমাদের তো একটা নির্দিষ্ট স্প্যান আছে, সেই স্প্যানটা আবার ছোট হয়ে যাবে। তো যাই হোক, আমরা আপনাদের আসবো, আপনাদের কথায় আগে একটা গানে ফিরি, তারপর আপনাদের কথাতেও আসবো। দেখো মানে এই যে বিরুদা আমাকে মাঝে মাঝেই মানে পরের দিকে বলতেন যখন ওই অনুষ্ঠানগুলো হতো, পার্থ অনেক দিন তো হয়ে গেছে, আর দুঃখের গান গাওয়ার দরকার নেই। নিজে কিন্তু চোখ দিয়ে জল এসেই যেত। তো ধরো আমারও এই দিনটা মনে পড়লে, যে এই দিনটা, তখন আর আনন্দের গান আমার আসে না। তাই মানে খুব উৎফুল্ল থাকতে পারি না আর কি। অনেক দিন হয়তো হয়েছে, কিন্তু মানে আমাদের স্মৃতিটা তো টাটকাই।
আমার যেদিন ভেসে গেছে চোখেরও জলে আমার যেদিন ভেসে গেছে চোখেরও জলে আমার যেদিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে যেদিন ভেসে গেছে চোখেরও জলে আমার যেদিন ভেসে গেছে সেদিন যে রাগিনী গেছে থেমে সেদিন যে রাগিনী গেছে থেমে অতল বিরহে নেমে গেছে থেমে আজি পুবেরো হাওয়ায় হাওয়ায় হায় 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 রে কাঁপন ভেসে চলে আমার যেদিন ভেসে গেছে চোখেরও জলে আমার যেদিন ভেসে গেছে নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন দুই তারে জীবনের বাধা ছিল বীর দুই তারে জীবনের বাধা ছিল বীর তার ছেড়ে গেছে কবে হে তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন হারাবে তার ছিঁড়ে গেছে কবে সুর হারায় গেল পলে পলে আমার যেদিন ভেসে গেছে চোখেরও জলে আমার যেদিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে যেদিন ভেসে গেছে চোখেরও জলে আমার যেদিন ভেসে গেছে চোখেরও জলে। প্রথমে আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কমেন্টস পড়ার সময় অনেক কিছু স্ক্রল করে উপরে উঠে যায়, সব কমেন্টস
দৃষ্টিগোচর হয় না। লিলি আবার কি গান বলেছে গো? যা মানে যে কটা পাচ্ছি আপনাদের সামনে আমি বলে দিই। আছেন আমাদের সাথে স্বাগতা হাজরা, মুগ্ধ হয়ে শুনছি। পার্থ সিনহা আছেন, অজানা তথ্যের সমৃদ্ধ অনুষ্ঠান, গানের সাথে এমন প্রাপ্তি, গুরু শিষ্য পরম্পরার অন্যরকম দিগন্ত দেখতে পেলাম, রাজকীয় অথচ কত সরল সহজ। পার্থ দাস লিখছেন অপূর্ব কথামালা। লিলিদি আছেন অপূর্ব। লিলি কি রিকোয়েস্ট করেছে? ভরা থাক অদ্ভুত, নাকি? অপূর্ব। লিলির কমেন্টস এখনো আসেনি, আসছি। জ্যোতিকা দাস, কবির স্মরণে বর্ষার সৃষ্টির কলমে উঠে আসা বিভিন্ন পর্যায়ের গানের অ্যালবাম থেকে আজ আমরা শুনতে বসেছি গুণী শিল্পী পার্থ দাদাভাইয়ের সুনিপুণ কণ্ঠশৈলীতে। মিমি রায় লিখছেন আহা। সুবর্ণাদি, শুধু বলি একরাশ মুগ্ধতা। সুদেশনা বসাক, অবিশ্বাস্য। ফুলু মজুমদার আছেন আহা অপূর্ব। নীলুদা আছে। লক্ষ্মীকান্ত ব্যানার্জি আছেন, নীলুদা আছে? নীলাঞ্জন অধিকারী আছেন আমাদের সাথে। নীলুদাকে আমার প্রণাম জানাই। নবনীতা চট্টোপাধ্যায় আছেন, লিখছেন খুব সুন্দর। লিলিদি, আমার গান হবে তো দাদা? আচ্ছা, হবে হবে, নিশ্চয়ই হবে। কি গান বলেছে? ভরা থাক এখনো নিশ্চয়ই। পর্যন্ত আসেনি। আগে কি আপনাকে অনুরোধ করেছেন? ভরা থাক স্মৃতিসৌধ। ভরা থাক স্মৃতিসৌধ। একটু বার করে দাও আচ্ছা, দেখি। যেমন মিষ্টি কণ্ঠস্বর তেমনি গায়কী। অন্নপূর্ণা রায়, সব গানই সুন্দর। নীলুদা বলছে যে একটু গান আর কথা কমেন্টস করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। নীলুদা লিখেছেন কমেন্টস পড়তে হবে না, কিন্তু আবার কমেন্টস না পড়লে আবার অনেকে খুব রাগ করেন। অনুষ্ঠানটা হয়ে যায়, তারপর ফোনগুলো আসে, দাদা আমার কমেন্টসগুলো পড়েন। নীলুদা আমাদের অভিযোগ সবারই শুনতে। শ্রদ্ধেয়, কিন্তু আজকে নীলুদা যে সুপ্রীতিশকে পাত্তা দিচ্ছে না, ঠিক করেছে। আচ্ছা, জ্যোতিকা দাস লিখছেন রবীন্দ্রসঙ্গীত ছাড়া জীবন অসমাপ্ত থেকে যায়, আমার মনের মতো বেদনা আর আনন্দ প্রকাশিত একমাত্র রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, অন্য গানও যে উনি মানে অনেক হ্যাঁ, গাইতেন, আমরা সেগুলো অন্য আমি গানও, হ্যাঁ, অন্য দু গানও একটা একটা তো লিখি। নিশ্চয়ই গাইবো। একদম অবশ্যই। তো তার আগে দেখি লিলির গানটা আমি একটুখানি গিয়ে নিই। তুমি একটু বার করে দাও তোমাকে। ভরা থা ভরা থা স্মৃতি সুধায় বিদায়ে পাত্রখানি ভরা থা মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি। ভরা থা বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে, বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে, গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী, গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী। ভরা থা যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা, সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি। ভরা থা স্মৃতি
স্মৃতি সুধায় বিধায়ে পাত্রখানি ভরা থা। চিন্ময় চট্টোপাধ্যায় মানেই আনন্দের স্মৃতি। যেখানেই যেতেন হাসি ঠাট্টা মশকরায় আসর জমিয়ে দিতেন, এবং এমন অনেক সময় হাসি ঠাট্টা এমন মাত্রা ছাড়িয়ে যেত যেটা অনেক সময় কিছুটা দাম্ভিকতা বলেও মনে হতো, কিন্তু সব কিছুর পিছনেই একটা খুব ছেলে মানুষই ভাব ছিল তার, সেটা বুঝতে দেরি হতো না, যার জন্য তার উপর কারোর রাগও দীর্ঘস্থায়ী হতো না। প্রত্যেক শিল্পীরই একটা ওই রেওয়াজ করার একটা নির্দিষ্ট সময় থাকে। সেই রেওয়াজের সময় আপনাদের কি এন্ট্রি ছিল, মানে কতক্ষণ ধরে রেওয়াজ করতেন? না, রেওয়াজ তো সকালবেলায় করতেন। আমাদের ক্লাস হতো রবিবারে 5টা থেকে 6টা, একেবারে ঘড়ি ধরে। রেওয়াজ তো উনি হয়তো যখন সময় পেতেন করতেন, সকালের দিকেই বেশি বা দুপুরে এরকম। তো চলো, রবীন্দ্রসঙ্গীত হলো, উনি তো 5টা সাবজেক্টে রেডিওতে পাস করেছিলেন এক চান্সে সেই সময়। গীত, ভজন, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক আর রাগ প্রধান। তো ধরো সব কটা বিষয়ে উনি তখন রেগুলার রেডিওতে অনুষ্ঠান করতেন। মজার ব্যাপার কি জানো তো, ছোটদার একটা মানে একজন ছাত্রী ছিলেন, সেও রেডিওতে গাইতো, এটা বিরুদার কাছেই শোনা। সে শুধু ভজন শিখতে আসতো, তার ভজনের খাতা ছিল আলাদা, মানে মানে ওই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে যে ভজনগুলো উনি ইয়ে করেছিলেন, সেই মানে রবীন্দ্রসঙ্গীত শিখতেন না। অ্যাকচুয়ালি উনিও তো রবীন্দ্রসঙ্গীত কারোর কাছে শেখেননি, রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা মানে ওনার একেবারেই, সেই জন্য নিউ স্টাইল একটা এসছে। শিখেছেন তো ধরো ক্লাসিক্যাল বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে। তো একটা গান, এটা রম্যগীতি হিসাবে তখন চলতো খুব, সৌমেন ঠাকুরের লেখা, ওনারই লেখা, ওনার সুর। আমি এটা একটু চেষ্টা করি। এগুলো তো ধরো এখন আর কেউ শুনতে পায় না। তুমি মোর প্রিয়া, একই সোজা কথা বধূ, তুমি মোর প্রিয়া, একই সোজা কথা বধূ। আমি বিদ্রোহী ছুটে আগুনে রোছে, মোর গভীরতা হেরি সাগর লাজেতে মরে। মহাশূন্যেতে সদা দীপাড়ি সূর্য আমার নেই। মোর দীপ্তি তপন দীপ্তির ম্লান করে, মোর দীপ্তি তপন দীপ্তির ম্লান করে। তুমি মোর মনোরমা, একই নিষ্ফল কথা শুধু। তুমি মোর প্রিয়া, একই সোজা কথা বধূ। তুমি মানুষে আমার এ যে মহাপরিচয়, তুমি প্রলয় দোহিতা নিখিল বিদ্রোহিণী। তুমি মানুষে আমার এ যে মহাপরিচয়, তুমি প্রলয় দোহিতা নিখিল বিদ্রোহিণী। আমি মহাকাল, তুমি মহাকাল বধূম, আমি জাগ্রত বায়, তুমি মোর দুতি বিদ্যুৎ রূপিণী। আমি ধূর্যতি, তুমি মৌলি ললাটে মোর, আমি ধূর্যতি, তুমি মৌলি ললাটে মোর। তুমি আমার জীবন প্রদীপের শিখা,
ভুবনের বিষয়, তুমি আমার জীবন প্রদীপের শিখা, ভুবনের বিষয়, তুমি মোর প্রিয়া, একই সোজা কথা বধূ, তুমি মোর প্রিয়া, একই সোজা কথা বধূ। এটাকেই বলে হয়তো পরম্পরা, আদি অনন্তকাল ধরে যা হয়ে আসছে। আমরা যেটা পরিবারের ক্ষেত্রে শাশুড়ি বৌমার মধ্যে যে ঠোকাঠুকির ব্যাপারটা আমরা দেখি, কিন্তু একদম ভিন্ন ধরনের ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়, অন্য স্টাইল একবার ভিন্ন একদম। সত্যি করে রেডিওতে শিল্পী ছাঁটাই শুরু হয় তার প্রতিবাদে, বলছেন আর কি, যে আমি রুখে দাঁড়িয়েছিলাম। সন্তোষ সেনগুপ্ত এবং আরও অনেকে ওনাকে সাপোর্ট করেছিলেন সেই সময়, অনেকে আবার অসন্তুষ্ট হয়েছিলেন। সেই অসন্তুষ্ট হওয়ার কারণটাও আবার ভিন্ন। রেডিওয় যারা অসন্তুষ্ট হয়েছিলেন, যারা খুশি হননি, মানে তারা চাননি অন্যেরা ছাঁটাই হলে তারা প্রাধান্য পাবেন, এটাই হচ্ছে উদ্দেশ্য ছিল তাদের। শুধু তাদের দিয়েই অনুষ্ঠান করানো হোক, এটাই ছিল তাদের ঐকান্তিক কাম্য। তারাই সঙ্গীত এবং শিল্পের ধারক এবং বাহক হবেন। এই হচ্ছে অধিকাংশ শিল্পীর, যেটা এখনও কিন্তু বর্তমান অধিকাংশ শিল্পীরই এটাই মানসিকতা, আমি শেষ কথা, অর্থাৎ আমি ছাড়া আর কেউ থাকবে না। এই হীনমন্যতার বিরুদ্ধে চিন্ময় চট্টোপাধ্যায় বরাবর লড়াই করে গেছেন। এই হীনমন্যতাই অধিকার করে আছে না, আসলে উনি নিজে খুব উদার ছিলেন তো, অত মানে যখন চলে গেলেন তখন হেমন্ত মুখার্জি বা অনেকেই সেই সময় দেখবে পুরনো কাগজগুলো যদি দেখো, ছিল আমার কাছে, পমকে দিয়েছে, তো বারবার বলছেন যে অত্যন্ত ভালো শিল্পী, তার থেকেও বড় মাপের মানুষ, এবং পরোপকার কেউ টাকা পয়সা চাইলো, সারল্য ছিল খুব, তো টাকা পয়সা চাইলো, দিয়ে দিল, এবারে তাকে আর মানে ফেরত চাওয়ার মতো আর ইয়ে নেই। বিভিন্ন অনুষ্ঠানে যে চাহিদা এখনকার যে সমস্ত শিল্পীদের, না না ওসব তখন বিরোধ, এখন না টাকাটা নিয়েছে, দিচ্ছে না, তুমি একটু যদি বলে দাও। হ্যাঁ, বিরুদাও একটু ইয়ে করতে বললে, দেওয়ার সময় তো তখন বিরুকে মনে পড়ে না, হ্যাঁ তখন তো দিয়ে দাও। তো এইরকম আর কি, মানে ওই খুব সরলতা ছিল। আর আমি তোমাকে একজনের কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রদীপ্ত দা। আমি দাদাই বলি, আমাকে খুব স্নেহ করেন উনি। তখন HMVর ধরো মানে খুব বড় পোস্টে কাজ করতেন। ওনার সবথেকে বড় পরিচয় হচ্ছে উনি কবি প্রণব রায়ের পুত্র, গীতিকার। দেখবে মানে এত দুরন্ত লেখা, আমি একটা গান গাইব এখন। তো ছোটদা আবার খুব রেসপেক্ট করতেন, প্রণবদা বলতেন। আমি বলেওছি প্রত্যয়ের একটা ইয়েতে, এবারে গাইলাম, সেটাতে বলেছি যে তোমার একটা স্মরণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে ছোটদা আবার সঞ্চালক, সেটাও শোনার মতো কথা। তো সুরে বলতেন না, তো খুব ভালো সঞ্চালনা হচ্ছিল। তো ওনার একটা কোনো অনুষ্ঠান ছিল, উনি চলে গেলেন, মানে চলে যাবেন আর কি। তো যাবার আগে বলছেন প্রদীপ্তদাকে যে হ্যাঁ রে, আমায় দুটো গান গাইতে দিবি? প্রদীপটা বলছে যে এ আবার কি কথা, আপনি গান গাইবেন, সেটা আমাদের বিরাট ভাগ্য, আপনি আবার আমার অনুমতি নিতে হবে? হ্যাঁ, বলছে না, তুই তো মানে মজা করে আর কি, তুই তো অনুষ্ঠান করাচ্ছিস, তোকে না বলে কি আর আমার গান গাওয়া যায়? তো ওই যে মুড ব্যাপারটা যেটা বলছিলাম, খেয়াল হলো, গেয়ে দিলেন, নন শিডিউলড। যেহেতু তার উপরে একটা মানে দুর্বলতা আছে, ভালোবাসা আছে, মানুষ চলে গেলেই তো সেই ভালোবাসাটা চলে যায় না, না সেই অনুভূতিটা রয়ে যায়। আজকে উনি চলে গেছেন, দেহ নেই, কিন্তু মানে আমার কাছে, বিরুদার কাছে সেই অনুভূতিটা রয়ে গেছে, কখনো মনে হয় না যে নেই।
হয়তো ধরো নিজের মনে মনে ঝগড়াও করি, আবার সে ভালোবাসি, চোখেও জল আসে, এরকম আর কি। তো দেখো এই গানগুলো তো শোনা যায় না, যে ওই ধরনের তো আমি গাইতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আমি একটু জাস্ট এটা শোনাই। আজি আধার রাতে মৃদু চরণ ফেলে আসিলে কে অভিসারে। আজি আধার রাতে মৃদু চরণ ফেলে আসিলে কে অভিসারে। বুঝি হারানো দিনের প্রিয় সাথী মম, বুঝি হারানো দিনের প্রিয় সাথী মম, দেখিতে এলে আমারে আধার রাতে মৃদু চরণ ফেলে আসিলে কে অভিসারে। মোর স্মৃতির দুয়ার খুলে, মোর স্মৃতির দুয়ার খুলে, তুমি কেন এলে পথ ভুলি, পথ ভুলি। কেন স্বপনে এলে তারে দেখা দিলে, কেন স্বপনে এলে তারে দেখা দিলে, জীবনে ভুলেছ যারে আধার রাতে মৃদু চরণ ফেলে আসিলে কে অভিসারে। আজি শ্রান্ত কপতি সম, যদি আসিলে এ বুকে মম। আজি শ্রান্ত কপতি সম, যদি আসিলে এ বুকে মম। আজি শ্রান্ত কপতি সম, সেই কিশোর বেলার চাঁদ উঠুক আবার বিরহ রাতের পারে। আধার রাতে মৃদু চরণ ফেলে আসিলে কে অভিসারে। কমল দাশগুপ্তের করা সুর। হ্যাঁ, ভাবো এবার এগুলো উনি রেকর্ড করেননি, মানে অনেক কিছুই করেননি। এই যে সাইগাল সাহেবকে অত্যন্ত মানে রেসপেক্ট করতেন, যেটা তুমি বললে একটু আগে। তো এটা আমার কমলদার কাছে শোনা। বলছে জানো পার্থ, ছোটদা তখন ওই আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এই গানটা গাইছেন, মানে উনি ওনার মতোই গাইছেন। তো HMV থেকে ওটাকে ছোটদাকে বলেছিল যে চিন্ময়বাবু আপনি এবার এই গানটা রেকর্ড করুন। তো সোজা কথা বলতেন, তো কোনো রকম মানে মুখ পালিশের ব্যাপার ছিল না। সে বলে না না, অসম্ভব, সাইগাল সাহেবের গান এখনও কানে লেগে আছে, ওটা আমি রেকর্ড করতে পারি না। করেননি।
তো ছোটদা একটু অন্যরকমভাবে গাইতো। এই গানটার মানে এই কথা প্রসঙ্গে বলে দিই, রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে পঙ্কজ মল্লিক, শ্রদ্ধেয় পঙ্কজ মল্লিক এবং সাইগাল সাহেবের দুর্লভ ভাগ্য। পঙ্কজ মল্লিকের জন্যে রবীন্দ্রনাথ স্ট্যান্ডা চেঞ্জ করেছেন দিনের শেষে সিনেমায় প্রয়োগ করার সময়। অনেক গান ওনার বিশ্বভারতীর তো বরাবরই, ছোটদারও রেকর্ড আটকে ছিল, শুধু জট বিশ্বাস না, এলপি বেরোবে 4টে রেকর্ড আটকে দিল। দেখবে সন্ধ্যা সেনের ইন্টারভিউতে ছোটদা বলেছে। তো তৈলমর্দন ব্যাপারটা তো জানতেন না, খুব সিংটানা ছিলেন, একটা রাজসিক ভাব ছিল যে গিয়ে বলা দিন না করে ওসব না। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। সিনেমায় প্রয়োগ হবে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, পঙ্কজ মল্লিক তখন মানে সাইগাল সাহেবকে দিয়ে গাওয়াতেন, মানে গায়ক নায়ক একই হতো সেই সময়। তো পরিচালক আপত্তি করলো, বললো এই কথাটি কবি পড়বে তোমার মনে, কবি কথাটা যাবে না। তো কী করা যায়? পঙ্কজ মল্লিক যেহেতু খুব স্নেহ করতেন রবি ঠাকুর, তো একটু ডেসপারেট হয়ে গেছিলেন আর কি, সাইগাল সাহেবকে নিয়ে চলে গেলেন যে গুরুদেবকে বলে চেঞ্জ করাবো। বলাতেই প্রথম তো উনি একটু যে হয়ে গেছিলেন যে আমার গানের কথা পাল্টাতে বলছে। তারপরে মানে খুব শান্ত মেজাজের ছিলেন, তো ব্যাপারটা অনুধাবন করলেন, দিয়ে পাল্টে দিলেন, দিয়ে করলেন সেই কথাটি জানি। দেখবে সিনেমাতে আছে, সাইগাল সাহেবের 2টো গান গাওয়া আছে। দিয়ে সাইগাল সাহেবকে বললেন, সাইগাল সাহেবের গান আগে একবার উনি কোথাও শুনেছিলেন আর কি, এবং মন্তব্য করেছিলেন যে আমাদের ছেলেরা এরকম গাইতে পারে না, কি ভালো গাইছে। তো সেই জন্যে সাইগাল সাহেবের জন্য ওটা ছাড় হলো, এই কথাটি কবি না করে এই কথাটি জানি সিনেমায় প্রয়োগ হলো। দিয়ে বললেন যে তুমি সিনেমায় এটা গাইবে, আর তুমি আমার যে গান আছে সেটাও তুমি আলাদাভাবে রেকর্ড করবে। দুটোই রেকর্ড করেছেন সাইগাল সাহেব, শুনে নিও, এখন তো নেট দুনিয়ায় সব পাওয়া যায়। তো ছোটদা এটা আবার অন্যরকমভাবে একটু মানে গাওয়ার ধরনটা একটু অন্যরকম ছিল। একটা মজার কথা বলি, একটা রবীন্দ্র জয়ন্তী একটা অনেক তো পেরিয়ে গেছি আমরা সময়, চলো। হ্যাঁ, সরি, আমরা ঘড়ির দিকে তাকাই। এবারে শেষ করো। আচ্ছা, নালে আচ্ছা, আর একটুখানি আমরা এটা চালাতে পারি আর কি। না, এবারে শেষ গানে চলো আর কি। আচ্ছা, শেষ গানে যাওয়ার আগে বলি, একদম প্রায় আমরা আরো অনেক কথা, মানে আমরা হয়তো আরেকদিন আসতে পারি, এরকম শেষ হবে না, মানে আমারও ছোটদার কথা বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। তো 1987 সালের 25শে বৈশাখ রবীন্দ্র সদনে প্রভাতী অনুষ্ঠান। তখন অসুস্থ তো, হ্যাঁ, অত্যন্ত অসুস্থ অবস্থায় নার্সিংহোম থেকে ডাক্তারের বিশেষ অনুমতি নিয়ে সেদিনকার সিস্টারকে সঙ্গে নিয়ে এসেছিলেন এবং গাইলেন। বিদায় নেবার কোনো পূর্বাভাস পেয়েছিলেন কিনা জানা নেই, তবে মাস তিনেকের মধ্যেই তিনি বিদায় নিলেন। সেদিন রবীন্দ্র সদনের সিঁড়ি এবং বারান্দা জুড়ে অসংখ্য মানুষ, ফুলের মালা দিয়ে সংরক্ষিত করা হয়েছে নির্দিষ্ট এলাকা, বৃত্তাকারে সাজানো হয়েছে শ্বেত পদ্ম। যে পথ দিয়ে তার এতদিন আনাগোনা ছিল, আজ এলেন অন্য পথ দিয়ে। গাড়ি দাঁড়ালো, কিন্তু তিনি নামলেন না। কাঁধে চড়ে তিনি এলেন উপরের নির্দিষ্ট আসনে। মুখে ফুটল না সেই চিরাচরিত হাসি। স্তূপাকার পুষ্পে শরীর ছেয়ে গেল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। তিনি তাকালেন না, অচেনা এক পথে তিনি পা বাড়ালেন। বিজন ঘরের সন্ধানে অগণিত মানুষকে ফেলে তিনি পাড়ি জমালেন কোনো এক অজানা ঠিকানায়। রেখে গেলেন মায়া জড়ানো সেই কণ্ঠ। তিনি আমাদের শ্রদ্ধেয় চিন্ময় চট্টোপাধ্যায়। আমাদের শেষ গান, এবং যে শেষ গান তিনি গিয়েছিলেন বিদায় নেবার সময় এবার হলো।
হ্যাঁ, এটা রবীন্দ্র সদনে গাওয়া বোধহয় শেষ গান। আর্য মিত্র নালন্দার যে প্রতিষ্ঠাতা, উনি লিখেছেন। আর মানে ধীরেনদার সঙ্গে, ধীরেন বসুর সঙ্গে মানে 30 বছরের একটা বন্ধুত্ব ছিল খুব। মানে আমাদের বাড়িতে যখন এসেছিলেন প্রথমবার, তো তখন শেষ মঞ্চে ধীরেন বসুও ছিলেন। শেষ মঞ্চ, হ্যাঁ, ওটা একটা ট্রেজারি বিল্ডিংয়ে একটা অনুষ্ঠানে শেষ গানটা গিয়েছিলেন, কিন্তু আমার জীবনপাত্র উচ্ছন্ন। তাহলে ওইটা দিয়ে শেষ করি। হ্যাঁ, ছোটদার এটা, হ্যাঁ, চিন্ময় চট্টোপাধ্যায় আর শ্যামা। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো না, তুমি জানো না তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে, রজনীগন্ধায় অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই মরমে আমার ঠেলেছ তোমার গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বিদায় নেবার সময় হলো, বিদায় নেবার সময় হলো। প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো, মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। মধুর মরণে পূর্ণ করিয়া
সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, 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 তার গোপন ব্যথা নীরব রাত্রি হো আজি অবসান। আমার খুব কাছের একজন বলতেন, চলে যাওয়ার সময় যাই বলো না, আসি বলো। তাই আমরাও আপনাদেরকে বলছি, যাচ্ছি না, আসছি। আজকের মতো শুভরাত্রি।